আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশন চলছে। সেই অধিবেশনে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দিয়েছেন। তার সঙ্গে এবারই প্রথমবারের মতো ৩টি রাজনৈতিক দলের ৬ জন প্রতিনিধি যোগ দিয়েছেন। তো এই বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা আছে, নানা ধরনের বক্তব্য আছে, নানা লেখালেখি হচ্ছে। তো সব মিলিয়ে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিষয়টি নিয়ে কথা বলার জন্য। পাশাপাশি আরো দু একটা বিষয় আছে, এগুলো নিয়ে কথা বলবেন। আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর নাকিবুর রহমান তারেক। তিনি জামাতের প্রতিনিধি দলের সদস্য। ডক্টর ইউনূসের এই জাতিসংঘের অধিবেশন যে টিম, সেই টিমে, এবং তিনি নিউ ইয়র্ক আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। নাকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ কনক সরোয়ার ভাই আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি জানি যে আপনি গ্র্যান্ড হায়াত থেকে যোগ দিয়েছেন। আপনারা সবাই এই হোটেলে অবস্থান করছেন। তো প্রথমেই আমরা আজকের মূল বিষয়টা নিয়ে কথা শুরু করি। যে আমরা দেখছি যে ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত একটি রাজনৈতিক একটি অচলাবস্থাই বিরাজ করছে বলা চলে। যে জামাত ইসলামী পিয়ার দাবি করে বসেছে। ইসলামিক দলগুলোর সঙ্গে একটা জোটগতভাবে একটি জোট গঠনের চেষ্টা চলছে। উম আন্দোলনের কর্মসূচি নিয়েও মাঠে আছে। তো এখন ডক্টর ইউনূসের সাথে বিএনপির মহাসচিব, বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, আপনাদের জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আপনি, এনসিপির দুজন সদস্য সচিব এবং তাসনিম জারা, তো সব মিলিয়ে একই হোটেলে আপনারা আছেন, সবাই পাশাপাশি রুমে আছেন। তো এটা কি কোনো রাজনৈতিক সমঝোতার চেষ্টা ডক্টর ইউনূসের, নাকি আপনাদের সাথে আহ, এই দেশের কারো কোনো ঊর্ধ্বতন কোনো মিটিং বা কি, মানে একটু যদি খোলসা করেন আমাকে ভালো হয় আর কি, জানতে চাই আমি। না, অনেক ধন্যবাদ ভাই। ডেফিনেটলি কনক ভাই, আপনি যে প্রশ্নগুলা করেছেন, আমি জানি যে অনেকের মধ্যেই অনেক প্রশ্ন আছে, এবং আপনার এই প্রশ্নগুলা মানুষের বিভিন্ন আবেগ, উৎকণ্ঠা, ভালোবাসা সবগুলারই সংমিশ্রণ। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। আমরা চাই যে বাংলাদেশ উত্তর উন্নতি করুক, সমৃদ্ধির দিকে এগিয়ে যাক। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা টাইমলাইন ঘোষণা করা হয়েছে। আমরা সবাই আশা করি যে সেই ফেব্রুয়ারিতেই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব দলই সেই নির্বাচনে অংশগ্রহণ করে একটা কনসেনসাসে জায়গায় পৌঁছাবে, যে দলই বিজয়ী হোক সেই দলকেই সরকার পরিচালনার জন্য অন্য সবাই সহযোগিতা করবে। আমার মনে হয় যে এরকম একটা আস্থার জায়গা তৈরি হওয়ার সুযোগ আছে। আমরা মনে করি যে সেটাই হওয়া উচিত, কিন্তু ডেফিনেটলি অনেক ধরনের আশঙ্কা হতেই পারে, অনেক ধরনের চিন্তা ভাবনা হতে পারে, কিন্তু রিয়ালিটিটা হলো যে বাংলাদেশের যেই সমস্যা, বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের রাজনৈতিক যে ভিন্ন মত, এটার সমাধান বাংলাদেশের মাটিতেই হতে হবে। বাংলাদেশ থেকে ৭ সমুদ্র ১৩ নদী দূরে কেউ বাংলাদেশের জনগণের উপরে কোনো সিদ্ধান্ত নিয়ে চাপিয়ে দেবে আর বাংলাদেশের জনগণ এটা মেনে নিবে, বাংলাদেশের জনগণকে এতটা আন্ডারএস্টিমেট করা মনে হয় ঠিক না না না, নকিব ভাই, ঠিক ওই বিষয়গুলো না। ধরেন বাংলাদেশে ধরেন রাজনীতি এখন ধরেন বৈশ্বিক রাজনীতির সঙ্গে অনেকটা যুক্ত, বাংলাদেশের রাজনীতিও সেই জায়গাটাতে। ধরেন পৃথিবীর সকল দেশের নেতারা এখানে আছেন এই মুহূর্তে, সকল দেশের প্রতিনিধিরা আছেন, ওইটা একটা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে ধরেন বাংলাদেশে তো ধরেন এতটা ফ্রি সময়ও তো পাওয়া যায় না। মানে এখানে আপনারা আছেন একই হোটেলে, একই লবিতে, এক পাশাপাশি রুমে। তো কোনো কথাবার্তা কি হচ্ছে কিনা, কোনো আলোচনা ইতিমধ্যে হয়েছে কিনা, বা হওয়ার কোনো সুযোগ আছে কিনা? মানে এটা যে একেবারে আনুষ্ঠানিক হতে হবে এমন না, মানে এরকম কিছু চলছে কিনা আর কি। না, কথাবার্তা দেখা সাক্ষাৎ তো হচ্ছেই, কিন্তু এখানেও কিন্তু আমাদের স্কেডিউল গুলা খুবই প্যাকড। মানে খুব বেশি মানে এত বেশি ইভেন্ট এখানে হয় যে মেইন ইভেন্টের বাইরেও সাইড ইভেন্ট, তারপরে অনেক আপনি যেটা বললেন যে বিভিন্ন দেশের বাণিজ্যিক প্রতিনিধি, বিভিন্ন দেশের রাজনৈতিক প্রতিনিধি, তাদের সাথে বৈঠক, এগুলাতে কিন্তু অনেক সময় চলে যায়। সো ফ্রি টাইম যে খুব বেশি আছে তা না, বাট ডেফিনেটলি আপনি যাদের কথা বললেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলী এবং সফর সঙ্গী যারা এসেছেন, বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, সবার সাথে দেখা হচ্ছে
এবং একটা কর্ডিয়াল পরিবেশ। এবং গত 5ই আগস্ট কিন্তু আমাদেরকে এই পরিবেশটা নিশ্চিত করেছে। আমরাও দেখেছি যে যখন ঐক্যমত কমিশনে মিটিং হয় তখন কিন্তু রাজনৈতিক নেতাদের মধ্যে হাসি ঠাট্টা, চা খাওয়া, এটা কিন্তু একটা সুন্দর দৃষ্টি এবং একটা মানুষের চোখ জুড়ানোর মতো একটা দৃশ্য। এবং এটাও এখানে হচ্ছে যে আমাদের সাথে খুবই কর্ডিয়াল পরিবেশে বিএনপির হুমায়ুন ভাইয়ের সাথে গতকালকে আমি পাশাপাশি বসে, আমি হুমায়ুন ভাইকে আগে ওভাবে ভালো করে চিনতাম না, মানে উই ইমিডিয়েটলি কানেক্টেড। অনেক বিষয় নিয়ে হাসি তামাশা করলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া নিয়ে যে খাওয়া পছন্দ হচ্ছে কিনা। ফখরুল সাহেব আমার আব্বার প্রতিমন্ত্রী ছিলেন, আপনারা জানেন যে তাকে তার প্রতি আমার অন্যরকম একটা শ্রদ্ধা আছে। এবং ফখরুল সাহেবের সাথেও অনেক বিষয় নিয়ে কথা হলো। সো সবকিছুর মধ্যে কিন্তু সবকিছুর ঊর্ধ্বে যে আমাদের মানে রাজনৈতিক মতবিরোধ, রাজনৈতিক মতানৈক্য, এটা কিন্তু একটা গণতন্ত্রের সৌন্দর্য। আমরা সবাই যদি একভাবে চিন্তা করি তাহলে কিন্তু দেশ একটা জায়গায় গিয়ে আটকে যাবে। আমরা সবাই যদি এক এক রকম চিন্তা করি তখন এর মধ্যে দিয়ে একটা ভালো ফল আসবে। আমরা যদি, কিন্তু এখানে যেটা আমাদের বুঝতে হবে যে আমরা যার যার জায়গায় যদি মানে ইগোর জায়গা থেকে আমরা বসে থাকি, কোনো কম্প্রোমাইজ না করার চিন্তা করি, তখনও এটা ভালো না। কিন্তু ভিন্ন মত আসতে হবে এবং ভিন্ন মত আমার প্রকাশ করার এই স্বাধীনতাটা থাকতে হবে। এবং এই এতটুকু স্পেস আমাদের জুলাই দিয়েছে যে আমি যেটা চিন্তা করি এটা ভালো মন্দ পরে দেখা যাবে, এটা আমি যেন ফ্রিলি বলতে পারি, আর্টিকুলেট করতে পারি এবং জনগণের কাছে এই মেসেজটা নিয়ে যেতে পারি। তারপরে জনগণ যদি আমার এই দাবিকে, আমার এই চিন্তা ভাবনাকে প্রত্যাখ্যান করে কিংবা বলে যে তোমাদের এই দাবিটাকে মডিফাই করো, অন্য অন্য যারা ভিন্ন মত পোষণ করছে তারা এক টেবিলে এসে যদি নেগোশিয়েট করে, একটা মিডল গ্রাউন্ড কিন্তু তখন আসা যায়। সো এটাই কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এই জায়গাতে মানে এই রাজনৈতিক বিরোধকে আমরা যদি মাঠে ময়দানে মারামারিতে নিয়ে যাই, এটা হলো মানে এটা হলো আমি আমি এই প্রসঙ্গটা আসছি। দর্শক, ডক্টর নকিবুর রহমান হচ্ছেন জামাত ইসলামী সাবেক আমির, যিনি জুডিশিয়াল জাস্টিসের শিকার হয়ে পৃথিবী ত্যাগ করেছেন। জনাব মতিউর রহমান নিজামীর ছোট ছেলে, বড় ছেলে, মতিউর রহমান নিজামীর বড় ছেলে। তো কিন্তু নকিব ভাই ধরেন, তাহলে এই যে ডক্টর ইউনূসের সাথে তিনটা রাজনৈতিক দলের নেতাদেরকে কেন যুক্ত করা হলো? মানে ডক্টর ইউনূসের উদ্দেশ্যটা কি? মানে আপনাদের তো আসলে এখানে কিছু আনুষ্ঠানিকতা আছে, কিছু অনুষ্ঠান, সেমিনার, এগুলো ছাড়া তেমন কোনো কাজ নাই। তো হঠাৎ করে ধরেন ডক্টর ইউনূস কেন ৬ জনকে আনলেন, গুরুত্বপূর্ণ ৬ জনকে ইনক্লুড করলেন তার প্রতিনিধি দলে? মানে ওনার কি উদ্দেশ্য? না, ওনার যেটা উদ্দেশ্য, মানে আমি একটু মানে যেই মানুষের যেটা কল্পনা ওটা আমি আগে অ্যাড্রেস করে, মানুষের যেই কি বলা যায় কনস্পিরেসি থিওরি যদি আমরা বলি, সেটা একটা থিওরি হলো যে আওয়ামী লীগ প্রচন্ড বিক্ষোভ করবে, উনি নিজের পিঠ বাঁচানোর জন্য এই তিনটা দলকে নিয়ে এসেছেন ঢাল হিসাবে। কিন্তু রিয়ালিটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, উনি যেহেতু রাষ্ট্রপ্রধান, ওনাকে এখানকার সিক্রেট সার্ভিস প্রোটোকল দেবে এবং এসএসএফ ওনাকে প্রোটেক্ট করবে। সো আওয়ামী লীগ যত চেষ্টাই করুক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের 100 ইয়ার্ডের মধ্যে ওরা আসতে পারবে না, মানে ইটস ইম্পসিবল। সো ওই জায়গাটা চিন্তা করার কোনো কারণ নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রোটেকশন দরকার, এজন্য তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে এসেছেন। এটা সম্পূর্ণভাবে একটা মানে ভুল বিবেচনা। মানে আমরা যদি এই বিবেচনাটা করি তাহলে পরে আমরা রাষ্ট্রীয় প্রোটোকল সম্পর্কে আমাদের ধারণা নেই, মানে এটাই আমাদের বলতে হবে যে কোনো জায়গায় ডিসরাপ্ট করার কোনো সুযোগ নেই। বাইরে আমেরিকাতে যদি তারা প্রত্যেক দিনই বিক্ষোভ করছে, পুলিশ একটা ব্যারিকেড পিকেট লাইন ড্র করে দিবে, ওই ঘটনার পিছনে থেকে সারাদিন চিল্লাচিল্লি করুক, করে কিছু সেলফি তুলে যদি তাদের যে পেমেন্ট সেই পেমেন্ট আদায় করতে পারে, খারাপ কি, মানুষের কিছু ইনকাম হলো, আমরা এটাতে আপত্তি করব না। কিন্তু এখানে আমাদের রাজনৈতিক দলগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ নেই। তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস আনলেন? সো আমেরিকাতে আপনারা দেখবেন যে একটা কন্টিনিউটি বলে একটা কনসেপ্ট আছে, যে মানে এটাকে বলা হয় যে প্রিজার্ভিং দ্য মেমোরি। সিনেটে 100 জন সদস্য, এবং 100 জন সদস্য কিন্তু একসাথে সবার টাইম এক্সপায়ার করে না, 1/3 করে, মানে 6 বছরের মেয়াদ সিনেটর, একজন সিনেটরের। প্রতি 2 বছর পর পর 1/3 সিনেটররা রি ইলেকশনের জন্য যান। এটার কারণ হলো বাকি 2/3 একটা মেমোরি প্রিজার্ভ করবে কন্টিনিউটির জন্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু খুবই একজন বিজ্ঞ ব্যক্তি এবং ডেফিনেটলি তিনি গত 1 বছরে অনেক কিছু করার চেষ্টা করেছেন। কিছু জায়গায় সাকসেসফুল হয়েছেন, কিছু জায়গায় সাকসেসফুল হননি, কারণ তিনি সেরকম সহযোগিতা পাননি। কিন্তু তার যে সিনসিয়ারিটি, এটার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। কিন্তু এক্সিকিউশন নিয়ে তিনি কিছু ব্যক্তিদের উপরে
কিছু গোষ্ঠীর উপরে ভরসা করেছিলেন, তারা তাকে ফেল করেছে। সো এই কমপ্লেন আমাদের থাকবে সবসময়, কিন্তু তার যে চিন্তাটা যে দিস ইজ হিজ লাস্ট ইউএনজিএ, আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন হয়ে গেলে আগামী সেপ্টেম্বরে যে ইউএনজিএটা হবে, সেই ইউএনজিএটা উইল বি রিপ্রেজেন্টেড বাই বেসিক্যালি জুলাই আন্দোলনে যারা স্টেক হোল্ডার, বিএনপি, জামাত, এনসিপি। এনসিপিকে আপনি যতই ছোট বলেন না কেন, তারা একটা নতুন পার্টি রেজিস্ট্রেশন করেনি, কিন্তু জুলাই আন্দোলনের নেতৃত্ব তারা দিয়েছে, তাদেরকে অন্যরা সহযোগিতা করেছে, এটা ঠিক। তারা রাজনৈতিকভাবে বিভিন্ন রকম কিছু ব্লান্ডার করেছে, এটা ঠিক, কিন্তু ক্রেডিট নিডস টু বি গিভেন ওয়ার ক্রেডিট ইজ ডিউ। সুতরাং এনসিপি, বিএনপি এবং জামাত, হ্যাঁ ডেফিনেটলি বিএনপি কাগজে কলমে বড় দল, জামাত কাগজে কলমে অনেক ছোট দল ছিল, কিন্তু জামাত ইজ কামিং আপ, জামাতের জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়ছে। ডাকসু এবং জাকসুর পরে মানুষ জামাতকে নিয়ে ভিন্নভাবে চিন্তাও করছে। সো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চিন্তা, যে সরকারি দল থাকুক, বিরোধী দল থাকুক, আগামী দিনগুলাতে এই দলগুলাই বাংলাদেশের ভবিষ্যৎকে একটা জায়গায় নিয়ে যাবে। সুতরাং তাদেরকে এই কন্টিনিউটির মধ্যে অন্তর্ভুক্ত করা। আমরা গতকালকে অংশগ্রহণ করেছিলাম খুব হাই লেভেল একটা মিটিংয়ে, সেটা হলো ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল, বাংলাদেশে যে সমস্ত আমেরিকার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ইনভেস্ট করে। সো তারা কিন্তু একটা কমফোর্টের জায়গা দেখতে চায় তাদের ইনভেস্টমেন্ট কন্টিনিউ করার জন্য, কারণ কোথাও একটা রিলেশনশিপ তারা তৈরি করলে সেই রিলেশনশিপটা আবার অন্য কারোর সাথে তৈরি করতে কিন্তু তাদের একটা বেগ পেতে হয়, এবং পলিসিগুলো চেঞ্জ হয় কিনা, ড্রাস্টিক্যালি চেঞ্জ হয় কিনা, এটা কিন্তু চিন্তা করে তারা ইনভেস্টমেন্ট করার আগে। এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের 3 দলকেই বক্তব্য রাখার জন্য বলেছেন। সমস্ত ইনভেস্টরদের, ব্যবসা প্রতিষ্ঠানদের যারা অলরেডি ব্যবসা করছে, বাংলাদেশে ব্যবসা করতে আসতে চায়, তাদের বিভিন্ন দলের কাছে প্রশ্ন ছিল, ওয়ান অন ওয়ান আমরা কথা বলেছি। সো এর মাধ্যমে একটা কনফিডেন্স তারা পাচ্ছে যে দলগুলোর মধ্যে বিভিন্ন মতবিরোধ থাকতে পারে, কিন্তু একটা জায়গায় সবাই এক, যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি দরকার, অর্থনৈতিক সমৃদ্ধি দরকার, এবং পলিসিগত জায়গায় খুব বেশি মানে অর্থনীতিকে উন্নয়নের কন্টিনিউটির জন্য যেই যে জায়গাগুলো আছে, মানে এক্সিকিউশন ক্যান বি ডিফারেন্ট, কিন্তু আমরা যদি দেখি যে মূল জায়গাগুলোতে মুক্তবাজার অর্থনীতির কথা বলেন আপনি, তারপরে ইনভেস্টমেন্ট বান্ধব অর্থনীতির কথা বলেন, বাংলাদেশকে একটা $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করা, মূল দলগুলার কিছু কর্মসূচিতে ভিন্নতা থাকতে পারে, কিন্তু মূলনীতিগুলা কিন্তু একই, যে বাংলাদেশের অর্থনীতিকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া, আরো ইনভেস্টররা কিভাবে আসে। এই কনফিডেন্সটা ধরেন নকিব ভাই, ধরেন আপনাদের কনফিডেন্স বিল্ডিং এর একটা প্রচেষ্টা, ভালো উদ্যোগ, কিন্তু আপনাদের মধ্যে যদি সমঝোতা না হয়, আপনারা যদি রাজনৈতিক বাস্তবতা না বুঝতে পারে প্রধান দলগুলো, তাহলে তৃতীয় পক্ষ তো বেনিফিটেড হবেই। তখন এই কনফিডেন্স আসলে খুব বেশি কাজে আসবে বলে তো মনে হয় না। আর একজন আমাকে বলছিলেন যে ওই যে ছেলে মেয়ের বিয়ের আগে হয় না, ইদানিং মার্কেট টার্কেটে নিয়ে যায় অভিভাবকরা, যে ওরা হাঁটতে হাঁটতে ঘুরে ফিরে একটু কথাবার্তা বলে, পরিচিত হয়, একটু বোঝার চেষ্টা করে, ওইরকম একটা উদ্যোগ হতে পারে। এখন আপনারা কিভাবে নেবেন, আপনাদের মধ্যে আসলে সমঝোতা হবে কিনা, আলোচনার সুযোগ আপনারা কাজে লাগাবেন কিনা এই দলগুলো, সেটা আপনাদের উপর নির্ভর করে। আমি 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 জাস্ট জানতে চাইতে পারি আপনার কাছে, আপনি যতটুকু বলেন। তো বিএনপি জামাত ঐক্যবদ্ধ ভাবে ধরেন 15-16 বছর মার খেলো, একটা গালি তো হয়ে গেছিল, যেখানে যাই ঘটুক বিএনপি জামাত। তো সেখানে 5ই আগস্টের পরে আপনাদের এই প্রধান দুইটা দলের মধ্যে এই যে একটা বিপরীত অবস্থান, একটা বৈরী অবস্থান আমরা দেখছি। জামাত বিএনপিকে ছাড়ছে না, বিএনপি জামাতকে ছাড়ছে না। তো এই সিচুয়েশনটা কেন হলো? মানে আপনাদের মধ্যে আপনি কি মনে করেন, মানে কোন দল ট্র্যাপড হলো আর কি? মানে কেউ না কেউ তো ট্র্যাপড হয়েছে এখানে। অনেকে মনে করেন যে এটা আর কি, সেটা গোয়েন্দাদের দ্বারা হোক, এদেশের গোয়েন্দা হোক, পার্শ্ববর্তী গোয়েন্দা হোক, মানে এই অবস্থাটা কেন হলো? হঠাৎ করে এই দুইটা দলের মধ্যে এই বিরোধের কেন হলো, বা এটা এখনো কেন সমাধান হলো না? প্রায় 1 বছর পার হয়ে গেল। দেখেন ভাই, এটা আমি মনে করি না যে বিরোধ। এটা কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। সবাই যদি এক কথা বলে, মানুষের তো কোনো চয়েস থাকলো না। এখন আপনি যদি বিএনপি এবং জামাত, আপনি মানে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে ইলেকশন করতে হয়েছে, কারণ সমঝোতা না হলে আমাদের ভোট ভাগ হয়ে গেলে তৃতীয় পক্ষ বেনিফিটেড হবে, এই যে ভয়টা,
এই ভয়টা প্রতিরোধ করার একমাত্র উপায় হলো যে একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, এবং এর মাধ্যমে 2001 সালে আমরা বিএনপি এবং জামাতের জোট গঠন করে নির্বাচনে আওয়ামী লীগকে একেবারে পরাভূত করে আমরা সরকার গঠন করেছিলাম। এবং 2008-এও যদি নিরপেক্ষ নির্বাচন হতো, 2008-এ মইনুল আহমেদ আর্মিদের দ্বারা এই ঘটনাগুলো আরো সামনে আসবে যে কিভাবে ব্যালট স্টাফিং করেছিল। 2018 এবং 2008-এর নির্বাচন প্রিটি মাচ একই রকম হয়েছিল, শুধুমাত্র সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, এজন্য এই ব্যালট স্টাফিং গুলা, রাতের ভোটটা এক্সপোজড হয়নি। সো যখন আপনার একটা শত্রু সামনের উপরে নিঃশ্বাস ফেলবে এবং সেই শত্রুকে আপনার মোকাবেলার জন্য ঐক্য দরকার, সেই ঐক্যটা তো আমাদের ছিল, এবং এই ঐক্যের মাধ্যমে ঐক্যটা গত 15 বছরে মাঝে মাঝে একটু ডিসরাপ্টেড হয়েছে। এবং সর্বশেষ শুধু বিএনপি জামাত না, সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এবং আমি যদি আমার রাজনীতির বুঝ যদি মানে খুব অপরিপক্ক না হয়ে থাকে, মানে আমি যদি একেবারে মানে শিশু না হয়ে থাকি, তাহলে কনক ভাই আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা খুব সহজ হবে না। কারণ হলো যে একটা দলের আপনি যদি চিন্তা করেন যে সমস্ত সংসদ সদস্য, সমস্ত কেন্দ্রীয় নেতা, সমস্ত স্থানীয় নেতা, যারা অর্গানাইজার, তাদের সমর্থক গোষ্ঠী যারা পুলিশ প্রশাসনে ছিল, জনপ্রশাসনে ছিল, মিলিটারিতে ছিল, ইভেন বিচারপতি, ইভেন মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গিয়েছে। সো গ্রাউন্ডে কিন্তু আওয়ামী লীগের কোন ভাই আমাকে 1 মিনিট একটু সময় দেন, তাদেরকে মোবিলাইজ করার মতো তো কেউ নাই গ্রাউন্ডে। যারা আছে অ্যারেস্ট হয়ে গিয়েছে এবং আরো যারা আছে অ্যারেস্ট হবে। আওয়ামী লীগকে সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে এবং বিচার সাপেক্ষে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করে দেওয়া হবে। সুতরাং আপনার সামনে তো ওই ভয়টা নেই যে আমরা যদি আমাদের মধ্যে অনৈক্য, কারণ বিষয়টা হলো যে সবার একটা রাজনৈতিক এজেন্ডা থাকে এবং সেই এজেন্ডাগুলা প্রত্যেকেরই ভিন্ন। বিএনপির 31 দফা আছে, আমাদের 41 দফা আছে, এনসিপির এরকম দফা আছে। সো প্রত্যেকটা দলেরই দফা থাকবে, কিন্তু সব দফা এক দফায় যখন চলে যায়, মানে একটা জায়গায় ঐক্য থাকতে হয়। সো আমাদের সমস্ত বাংলাদেশের জনগণের মধ্যে একটা জায়গায় ঐক্য ছিল, 9 দফা দিয়েছিল ছাত্রদের পক্ষ থেকে, সেই 9 দফা এক দফায় রূপান্তরিত হলো। যে 9 দফার মধ্যে হয়তো এক একটা দফায় আমরা আমাদের মধ্যে কিছু মতানৈক্য হবে, কিন্তু একটা জায়গায় আমরা সবাই একমত যে বাংলাদেশে ফ্যাসিস্টকে ফিরিয়ে আনা যাবে না। এই জায়গাতে এখনো মানুষ একমত। কিন্তু এর বাইরে প্রত্যেকটা দলের নিজস্ব এজেন্ডা আছে, যে আমাদের নিজস্ব এজেন্ডা আছে, আওয়ামী লীগের নিজস্ব এজেন্ডা আছে, এবং অ্যাগ্রেসিভলি আপনি আপনার এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। এটাই হলো রাজনীতির সৌন্দর্য। এখন এই মানে যেহেতু আমরা একটা ইলেকশন সাইকেল আছে, আমি একটা এক্সাম্পল দিতে চাই যে আপনি আমেরিকান ফুটবল কতটা দেখেন জানি না, আমি মানে আমেরিকান ফুটবলের খুব বড় ভক্ত। এটা খুব ভায়োলেন্ট গেম, মানে একেবারে কুস্তাকুস্তি, মারামারি সবই হয়, তাই না? বাট ইট ইজ বিটুইন দ্য হুইসেল। আপনি যখন খেলা শুরু হবে তখন থেকে খেলা যখন শেষ হবে তখন পর্যন্ত এই মারামারিগুলো অ্যালাউড। খেলা শেষ হয়ে গেলে আপনি কাউকে গিয়ে ধাক্কা মারবেন না, আপনি কোলাকুলি করবেন। সো এখন বিএনপি এবং জামাত এবং এনসিপি তিনটা দলই বাংলাদেশের মূল রাজনীতি করছে। এবং আপনি যত ছোট দলই হন, যত বড় দলই হন, আপনি যদি ক্ষমতায় যাওয়ার আপনার অ্যাসপিরেশন না থাকে, ইউ শুডন্ট বি ইন পলিটিক্স। আপনি ক্ষমতায় আসবেন কি আসবেন না, এটা একটা রিয়েলিস্টিক চিন্তা ভাবনা পলিসি লেভেলে থাকতে হবে। কিন্তু ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল নেভার কাম টু পাওয়ার, তাহলে আপনার রাজনীতি করার কোনো দরকার নেই। সো সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী ডেফিনেটলি এখন মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের মানুষ একটা মানে বাইনারি ইকুয়েশনের মধ্যে জামাতকে চিন্তা করছে। কারণ বিষয়টা হয়েছে কি যে বাংলাদেশে মানে কিংবা পৃথিবীর কোনো দেশেই একটা যখন বাইনারি অপশন থাকে যে আপনি ইদার অর আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগ বিরোধী, তখন একটা থার্ড পলিটিক্যাল পার্টির জন্য কিন্তু জনপ্রিয়তা পাওয়া খুব কঠিন। এটা সব জায়গায়, আমেরিকা তো ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টির বাইরেও অনেক পার্টি আছে, আপনার লিবারেটেরিয়ান পার্টি আছে, গ্রিন পার্টি আছে, তারা কিন্তু সুবিধা করতে পারে না, যদিও তাদের প্রচুর সমর্থন আছে, কিন্তু বাইনারি চয়েসের মধ্যে পড়ে যায়। সো বাংলাদেশের রাজনীতিতে এতদিন ছিল আওয়ামী লীগ ভার্সেস এন্টাই আওয়ামী লীগ, যে এন্টাই আওয়ামী লীগ শক্তির নেতৃত্ব দিয়েছে বিএনপি দীর্ঘদিন। সো এখন যেহেতু আওয়ামী লীগ নেই রাজনীতিতে, আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায়, মানুষ যে তাদের 30% 40%-এর গল্প করে, এটা সত্যিকার অর্থে নেই, এটা একেবারে মিনিমাম। এবং যারা আছে মানে তাদের যে অর্গানাইজ করার ক্যাপাবিলিটি যাদের আছে, তারা তো দেশ ত্যাগ করেছে, তারা তো দেশে নেই। বাইরে থেকে কেউ বললো 2-1 জন ঘটা করে মিছিল করা,
এটা এটা দিস আর জাস্ট ব্লিপস, পয়সা দিয়ে মানুষকে এগুলো করানো হয়, সাধারণ মানুষের সাথে এর কোনো সম্পর্ক নেই। সুতরাং বিএনপি এবং জামাতের একটা ইউনিক অপরচুনিটি আছে তাদের জনপ্রিয়তা যাচাই করা, এবং এটার জন্য ডেফিনেটলি কিছু কিছু আগলি মোমেন্ট আছে, বাট ইটস বিটুইন দ্য হুইসেল। যখন রাজনৈতিক মাঠে আমাদের বক্তব্য বিবৃতি, গরম গরম কথাবার্তা বলা শেষ, সন্ধ্যার সময় আমরা গলা মিলিয়ে চা খাবো, খাওয়া দাওয়া করবো, গল্প গুজব করবো, এটা কিন্তু স্বাভাবিক। এটা এই এই সৌন্দর্যটাই কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে চায়, এবং এটা ইটস এ গুড সাইড। সো এটাকে আপনারা নেগেটিভ হিসাবে নেবেন না, এটাকে আপনারা গণতন্ত্রের সৌন্দর্য হিসাবে নেবেন। ঠিক নেগেটিভ বিষয় না। ধরেন দুটো বিষয় আমি আপনার কাছে একটু জানতে চাই, যে ধরেন আমরা কিন্তু জামাতের অতীতের থেকে যদি এখনো পর্যন্ত আসি, বিভিন্ন সময় কিন্তু জামাত কিছু রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিয়েছে। ধরেন ৭১-এর কথা যদি বলি, বা ধরেন বিএনপির সঙ্গে আপনারা জোট বেঁধে আন্দোলন করলেন, আবার সেই বিএনপির বিরুদ্ধে আপনারা মাঠে আন্দোলন করলেন, আবার বিএনপির সাথে সরকারে গেলেন। তো এরকম কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, এরকম কোনো ভুল সিদ্ধান্তে আপনারা যাচ্ছেন কিনা, এটা অনেকেরই প্রশ্ন। এটা আপনি নিশ্চয়ই এই প্রশ্নের মুখোমুখি। জি, ইট ইজ ভ্যালিড, ইট ইজ এ ভ্যালিড কনসার্ন। বিষয়টা হয়েছে কি, যে রাজনীতিতে আপনি যখন সিদ্ধান্ত নেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন নাকি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, এটার থেকে আউটকামটা কি হচ্ছে এটা হলো বিষয়। আপনি ভুল সিদ্ধান্ত নেওয়ার পরও অনেক সময় ইউ গেট লাকি, যে আপনার বিজয় হয়ে যায়, তাই না? কিন্তু অনেক সময় আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরও ইন লং রান দেখা যায় যে আপনার সিদ্ধান্তটা আসলে সঠিক ছিল না, তখন মনে হয়েছিল সঠিক, 5 বছর পরে গিয়ে দেখা যায় যে দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ব্লান্ডার। এখন বিষয়টা হলো যে রাজনৈতিক দল রাজনৈতিক সিদ্ধান্ত নিবে, এবং রাজনৈতিক সিদ্ধান্ত যখন নেয় তখন সেই সময়ের পারিপার্শ্বিক বিষয়গুলোকে সামনে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, এবং কোনো রাজনৈতিক দলের উপরে কিন্তু আসমান থেকে ওহী নাজিল হয় না। তারা তাদের নিজস্ব চিন্তা চেতনা, বিচার বুদ্ধি এবং পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্তটা নেয়, এবং সেই সিদ্ধান্তটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, এবং এটার বিচারের দায় দায়িত্ব জনগণ নিবে। তবে আপনি যে রেফারেন্সটা দিলেন যে বিএনপির সাথে আন্দোলন করেছে, আবার বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, সো আমি আপনাকে মানে এখানে ডেফিনেটলি মানে এটা বলতে কোনো আমার কোনো মানে কি বলা যায় যে হেজিটেশন নেই, যে 93, 94, 95 সালে আওয়ামী লীগের সাথে জামাত যেই কেয়ারটেকার সরকারের আন্দোলন করেছে, এই আন্দোলনটা জামাতের একটা বড় শুভাকাঙ্ক্ষী সমাজ ভালোভাবে নেননি। এটার একটা প্রতিফলন আমরা 96 সালে নির্বাচনে দেখেছি। কিন্তু আপনি যদি একটু অবজেক্টিভলি চিন্তা করেন যে কি বিষয় নিয়ে আন্দোলন হয়েছে, মানে এটা কি আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য আন্দোলন হয়েছিল? তখন আন্দোলনটা হয়েছিল কেয়ারটেকার সরকারের দাবিতে, যে কেয়ারটেকার সরকারের দাবি আজকেও বিএনপি করছে। এই দাবিটা কোনো ভাই 1 মিনিট, আমি 1 মিনিট সময় নিই আপনার কাছ থেকে, যে এই দাবিটা এখন না যদি আমরা চিন্তা করি যে এই দাবিটা কি খুব অযৌক্তিক দাবি ছিল? এখন আমি আওয়ামী লীগকে পছন্দ করি না, আওয়ামী লীগ একটা যৌক্তিক দাবিতে আমাকে সমর্থন করছে, এজন্য কি আমি বলবো যে তুমি এই দাবি করতে পারবা না? সো বিষয়টা হলো এখানে আমি আপনাদেরকে জাজ করছি না, আমি জাস্ট আপনাদের সামনে রিয়ালিটিটা বলছি। এবং ঠিক আছে, যদি জামাতের এই আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলনে গিয়ে ভুল হয়, তাহলে পরে আমি আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই যে 80-র দশকে 87 সালে এবং 90 সালে যে এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, সেখানে বিএনপি কার সাথে আন্দোলন করেছে? এরশাদ বিরোধী আন্দোলন বলেন, আওয়ামী লীগের সাথে কি করেনি? আওয়ামী লীগ বিএনপি। আপনি যদি জামাতকে আপনি আওয়ামী লীগের সাথে একটা গণতান্ত্রিক আন্দোলন করার দোষী সাব্যস্ত করেন, তাহলে তো সেই দোষী সাব্যস্ত আপনাকে বিএনপিকেও করতে হবে 87 সালে, 1990 সালে। সুতরাং একটা গণতান্ত্রিক আন্দোলনে আপনার সাথে যেই আসবে, এবার এই সরকার বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বামপন্থীরাও আমাদের সমর্থন করেছে, কমিউনিস্ট পার্টি শেষ মুহূর্তে এসে যুক্ত হয়েছে, অনেক নকশালি গ্রুপ যুক্ত হয়েছে বামপন্থী, তাদেরকে তো আপনারা বলতে পারবেন না যে তোমরা আসবা না, তাই না? জামাত সম্পর্কে জামাত সম্পর্কে বলা হয়েছে জামাতের কোনো স্থায়ী কোনো শত্রু মিত্র নাই। মানে জামাত আসলে রাজনীতিতে কি কারো স্থায়ী শত্রু মিত্র থাকে? রাজনীতিতে কার স্থায়ী শত্রু মিত্র থাকে? না, কিন্তু একটা জায়গায় আমি আপনাকে নিশ্চিত করতে পারি, জায়গাটায় বা আদর্শগত জায়গাটায়, ধরেন আপনারা প্রয়োজনে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতিতে যাচ্ছেন, বিএনপির সঙ্গে রাজনীতি। বিএনপি কি প্রয়োজনে আওয়ামী লীগের সাথে রাজনীতি করে নাই এরশাদ বিরোধী আন্দোলনের সময়? না, মানে আপনাদের দলের যে ধরেন আদর্শিক যে জায়গাটা আপনারা দাবি করেন, আমাদের তো আদর্শিক জায়গাটা গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, এবং এই গণতান্ত্রিক আন্দোলনে যারা আসবে
সবাই, এভরিবডি ইজ ওয়েলকাম। সো মানে এখানে মানে বিষয়টা হয়েছে কি ভাই, আমাদের অনেকেই মানে এই ঘটনাগুলা ডিপে যায় না, প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে যায়। অনেকে মনে করে যে জামাত আওয়ামী লীগের সাথে নির্বাচন পর্যন্ত করেছে। বিষয়টা তো এরকম না। জামাত শুধুমাত্র আন্দোলন করেছে এবং এটারও একটা পরিপ্রেক্ষিত আছে যে 1991 সালের যে নির্বাচনটা ছিল সেই নির্বাচনে জামাত কিন্তু বিএনপিকে নিঃশর্তভাবে সমর্থন দিয়েছিল, কোনো কিছু মন্ত্রিত্ব চায়নি। এবং ওই সময় যদি জামাত যা চাইতো তাই কিন্তু বিএনপি দিতে বাধ্য ছিল, কারণ বিএনপি সরকার গঠন করতে পারছিল না। বিএনপি 138টা আসনে জয়লাভ করেছিল এবং জামাত 18টা আসনে জয়লাভ করেছিল। জামাতের এই নিঃশর্ত সমর্থনের প্রতিদানটা, এবং এটা বিএনপির খালেদা জিয়ার প্রতি আমি প্রচন্ড শ্রদ্ধাশীল। তিনি জামাত ইসলামী এবং বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু বিএনপির অফিসে আপনি যে দেশকে পছন্দ করেন না সেই দেশপন্থী কিছু লোকজন বসে থাকে এবং তারা কিন্তু সেই আপনার মনে আছে যে সাবিউদ্দিন চৌধুরী, তারপরে ডক্টর কামাল হোসেন, মানে ইয়ের কামাল না, আওয়ামী লীগ গণফোরামের কামাল না, আরেকজন কামাল হোসেন, কামাল সিদ্দিকী, তারা কিন্তু বসে বসে এই গণ আদালত করলো প্রধানমন্ত্রীর অফিসের থেকে। এবং এই গণ আদালত করে জামাতের তদানীন্তন আমির গোলাম আজম সাহেবকে, ইভেন এর স্বৈরাচারী এরশাদ সরকার গ্রেফতারের সাহস পায়নি, সেই বিএনপি সরকার গ্রেফতার করেছিল। এবং ওই সময় বিএনপির যারা ভারতপন্থী, যেমন শেখ রাজ্জাক আলী, তারপরে হুইপ আশরাফ, যারা পরবর্তীতে বিএনপির দুঃসময় বিএনপিকে ত্যাগ করেছিল, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, খুলনাতে বিএল কলেজে শিবিরের উপরে নির্মম অত্যাচার চালিয়েছে, শিবিরের নির্বাচিত জিএস আব্দুল হালিমকে জবাই করে হত্যা করেছে। সো এই যে নির্যাতন, এটার পরিপ্রেক্ষিতে যে আমাদের একটা অংশ বিএনপির উপরে ক্ষুব্ধ ছিল, এটার একটা রেজাল্ট ছিল। সো এটা আপনি জামাতের ভুল সিদ্ধান্ত বললে এটা আপনার মতামত, আমি জনগণের উপরে ছেড়ে দিলাম, এটা জনগণ বিচার করবে। কিন্তু জামাত কিন্তু তাদের, আমি যদি বলি যে তাদের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালে একেবারে ইউনাইটেড। জামাত তার ইতিহাসে কোনোদিন আওয়ামী লীগের সাথে মিলে কোনো নির্বাচন করেনি, কিন্তু বিএনপি করেছে। আপনার মনে আছে 90 সালে ইভেন স্বৈরাচারকে সাথে নিয়ে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে মোকাবেলা করার জন্য বিএনপি শুধুমাত্র ছাত্রলীগের সাথে জোট করেনি, ছাত্র সমাজ, সে সময় স্বৈরাচারী এরশাদের ছাত্র সমাজ, ছাত্রলীগ এবং ছাত্রদল একতাবদ্ধ হয়ে চিটাগাং ইউনিভার্সিটি ছাত্র সংসদ চাকসুতে শিবিরের বিরুদ্ধে নির্বাচন করেছিল। সো আপনার কিন্তু আতাতের ইতিহাস বিএনপির আছে, কিন্তু জামাতকে আপনি কখনো বলতে পারবেন না যে আওয়ামী লীগের সাথে আতাত করেছে। ধরেন এটা আমি আনইকুইভোক্যালি বলতে পারি। না, বুঝতে পারছি না। বিএনপি জামাত বা ধরেন ছাত্র শিবির, ছাত্র দল, এদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত বিভিন্ন সময় ছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিল, মারামারি হয়েছে। আপনারাও কম মারেন নাই, আপনারাও কম মার খান নাই, মানে উভয় দলই সমান সমান। আপনি একতরফা চাপাই দিলেও হবে না, আপনারাও কম মারেন নাই, যেটা বিএনপি করেছে। তবে নকিব ভাই ধরেন মানে 71, 86 বা ধরেন আমি যদি 96-এর কথা বলি, এই যে ভুল ডিসিশন গুলো, তখন তো ধরেন আসলে চ্যাট জিপিটি ছিল না, রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নিতেই পারি, আপনি যে কথাটা বললেন। এখন আপনি চ্যাট জিপিটিতে সার্চ দেন, আমি আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এখন অনেক আপগ্রেডেড, এখন অনেক চিন্তা ভাবনা আপগ্রেডেড, এখন অনেক ট্যাক্টফুলি চিন্তা করে আমাদেরকে আসলে সিদ্ধান্ত নিতে হবে। রাজনীতি আগের পর্যায়ে নাই। তো আমি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে যেতে চাই যে বিএনপির অনেক নেতার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া যদি নির্বাচন হয় তাহলে এটি গ্রহণযোগ্য নির্বাচন হবে না বিশ্বের কাছে। জামাতও কি এরকম মনে করে কিনা? এবং আরেকটি কথা ইদানিং ভাসছে যে আওয়ামী লীগের ভোটগুলো তাহলে কোথায় যাবে? কারণ আওয়ামী লীগের কেউ আবার বলেন যে আওয়ামী লীগের ভোটগুলো জামাতের বাক্সে যাবে, এরকম একটা ভিতরে কথাবার্তা চলছে। তো এই সব মিলায় আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাই। হ্যাঁ, প্রথম কথা হলো যে আপনি দেখেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি, সেই দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার ছিল জামাত ইসলামী, এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, এটা আমাদের একটা প্রাথমিক বিজয়। এবং জামাত যে 5 দফা নিয়ে আন্দোলন করছে, সেই 5 দফার পঞ্চম দফা হলো যে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যারা আছে তাদের রাজনীতি, তাদের এই অপরাজনীতি বাংলাদেশে চলবে না। সো এটা হলো আপনার প্রশ্নের উত্তর, যে ডেফিনেটলি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ব্যাপারে কোনো মার্সি নাই। তারা স্বৈরাচারের সহযোগী, তারা গুম খুনের সহযোগী,
তাদের এই গুম খুনকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সো এখানে আমি আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিতে চাই যে বিএনপির, আমি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাশীল, বিএনপির অধিকাংশ নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু বিএনপির মধ্যে কিছু অংশ আছে যারা অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করে, তাদের কারণে কিন্তু স্বৈরাচারের পতন বিলম্বিত হয়েছে। তারা দীর্ঘদিন ধরে জামাতের সাথে একটা মানে কি বলা যায় যে জামাতকে কাজে লাগাবে কিন্তু জামাতকে অ্যাকনলেজ করবে না, এটা করলে নাকি আমেরিকা বিএনপিকে ক্ষমতায় আনবে না, এই কারণে কিন্তু স্বৈরাচারের পতন হতে আমাদের দেরি হয়েছে। তাদের মধ্যে কিন্তু এই মন মানসিকতা ছিল, যার কারণে আমরা যখনই আন্দোলন একটা পর্যায়ে চলে গিয়েছে তখন তাদের কেউ কেউ মনে করছে যে এটাতে জামাত বেনিফিটেড হবে, জামাতের সাথে আমরা খুব ক্লোজ হলে পরে পশ্চিমা বিশ্ব আমাদেরকে নেগেটিভ ভাবে দেখবে, আমাদেরকে ক্ষমতায় আসতে দিবে না। এই একই চক্র এখন বিএনপির বিভিন্ন জায়গায় বিএনপিকে বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করি তাহলে তো পশ্চিমা বিশ্ব মেনে নিবে না। এখন এখানে আমাদের পরিষ্কারভাবে বলতে হবে, আনইকুইভোক্যালি বলতে হবে যে বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই শেষ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ব্যাপারে XYZ দেশ খুশি হলো না অখুশি হলো এটা ডাজেন্ট ম্যাটার। সুতরাং স্বৈরাচারকে পুনর্বাসিত করতে হবে কাউকে খুশি করার জন্য, এই রাজনীতিটাই হলো ভুল রাজনীতি। এবং এখানে আপনি মনে করেন না যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন যদি হয় সেটি অগ্রহণযোগ্য? বিষয়টা হলো কি যে জাতীয় পার্টি হলো একটা মানে জাতীয় পার্টি এত বেশি ইনসিগনিফিকেন্ট যে এটা ম্যাটার করে না। আমি কনক ভাই যাদের সাথেই দেখা হয় তাদেরকে প্রশ্নটা করি, আপনাকেও করব, যে আমি আমার জীবনে আমি 7-8 বছর বয়স থেকে মানুষের সাথে মিশি, এখন আমার বয়স 48 বছর হয়ে গেছে, আমি কমপক্ষে হলে মিলিয়নের উপরে মানুষের সাথে মিশেছি, অ্যাটলিস্ট আরো বেশি হতে পারে। আমি এই মিলিয়ন মানুষের মধ্যে আজ পর্যন্ত জাতীয় পার্টির কোনো সমর্থক দেখি নাই। জাতীয় পার্টির নেতা দেখছি, হয়তো 2-1 জন কর্মীও দেখছি, সমর্থন কিন্তু দেখি নাই। আপনি কি দেখেছেন জাতীয় পার্টির কোনো সমর্থক আপনার জীবনে? এটা দেখা সম্ভব না, কারণ নাই, ইট ডাজন্ট এক্সিস্ট। জাতীয় পার্টির কোনো সমর্থক কিন্তু এক্সিস্ট করে না। আপনি দেখেন যে পেশাজীবীদের মধ্যে জাতীয় পার্টির কোনো প্রতিনিধিত্ব নাই, ছাত্রদের মধ্যে কোনো প্রতিনিধিত্ব নাই, কিন্তু হঠাৎ করে ইলেকশন হলে পরে তাদেরকে কিছু সিট গিফট করা হয়। সো জাতীয় পার্টি হলো বাংলাদেশে রর একটা পণ, এবং আওয়ামী লীগ বিএনপির রপন্থী লোকজনকে ছুটিয়ে নিয়ে এসে কোন এলাকায় তাদেরকে নির্বাচিত করে। সো এই রর খেলাটা খেলতে দেওয়া যাবে না বাংলাদেশে। জাতীয় পার্টির এই যে গতকালকেই ইনোভেশনের জরিপ প্রকাশ করলে জাতীয় পার্টির সমর্থন কত % আপনি দেখেছেন? 0.something। সো এই জাতীয় পার্টি নিষিদ্ধ করার অর্থ হলো যে জাতীয় পার্টির এই অপরাজনীতিটা নিষিদ্ধ করতে হবে, যে বাংলাদেশে এমন কোন পলিটিক্যাল পার্টি থাকতে পারবে না যে পলিটিক্যাল পার্টিকে বিভিন্ন অন্যান্য পলিটিক্যাল পার্টির জনপ্রিয় নেতাদেরকে ব্ল্যাকমেল করে নিয়ে এসে নির্বাচিত করে। এই ব্যবস্থা বাংলাদেশে চিরতরে কবর দেওয়া হয়ে গিয়েছে। আর দ্বিতীয় পয়েন্ট হলো যে আওয়ামী লীগের ভোটের কি হবে? ভাই, আওয়ামী লীগের যে 30%, 25%, 20% যেই পার্সেন্টেরই ভোটের কথা বলেন, এটার সত্যিকার অর্থে কোনো প্রমাণ কি আছে? আওয়ামী লীগের লোকজন, আপনি 70 সালের নির্বাচনের কথাও যদি ধরেন, যেখানে বিপুল ভোটে আওয়ামী লীগ বিজয় লাভ করেছে, আমি 70 সালে ভোট দিয়েছে এরকম যত মানুষকে চিনি, প্রত্যেকেই খুব গর্ব করে দাবি করে যে আমি 10টা ভোট দিয়েছি, 50টা ভোট দিয়েছি, একজনকে আমি ইভেন 100 ভোট দিয়েছি শুনেছি। এবং এই ফলস ভোট দেওয়া, নির্বাচন ম্যানিপুলেট করা, এটা আওয়ামী লীগের ডিএনএ। সুতরাং বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগ আসলে যা ভোট পেয়েছে এটা তাদের আসল জনপ্রিয়তা কিনা টাইম উইল টেল। এবং দ্বিতীয় বিষয় হলো যে একটা বিশাল অংশের মানুষ আওয়ামী লীগের যে অপকর্ম, দুর্নীতি, এই খুন গুমের ইতিহাস জানতো না। কোনো সুস্থ মানুষ এটা জানার পরে আওয়ামী লীগকে কিভাবে সমর্থন করে? এরপরে আর একটা লেয়ার হলো যে এরপরও কিছু মানুষ অন্ধ থাকে, এবং এই অন্ধ লোকজনকে ভোট কেন্দ্রে তো আপনার আনতে হবে। ভোট কিন্তু অটোমেটিক না। আপনি যদি দিল্লি থেকে ফোন করে বলে দেন, কিংবা আপনার টেলিগ্রামে বক্তৃতা দিয়ে বলেন যে ভোট দিয়ে আসো, ইটস নট গোনা ওয়ার্ক লাইক দ্যাট। আমি আপনাকে সিম্পল এক্সাম্পল দিই। বাংলাদেশে আমি একবারই ভোট দিতে পেরেছিলাম, কারণ আমি তো গত 20 বছর বাংলাদেশে যেতে পারি না। যখন আমি ঢাকা কলেজে পড়তাম, ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন ইন্টারমিডিয়েটের সময়, আমার বেস্ট ফ্রেন্ড যার সাথে ক্লাস 1 থেকে পড়েছি, সে পর্যন্ত আমাকে দিনে 10 বার ফোন দিত যে দোস্ত ভোট দিতে ভুলিস না। এন্ড দ্যাটস দ্য রিয়ালিটি। আপনার যত কাছের মানুষই হোক, ভোট কেন্দ্রে কিন্তু তাকে নিয়ে যেতে হবে। সুতরাং আওয়ামী লীগের সমর্থক এরপরও যে ডাইহার্ড অংশটা আছে, তারা অটোমেটিক্যালি যে ভোট কেন্দ্রে যাবে, হু ইজ গ্যারান্টিং দ্যাট? কারণ যারা অর্গানাইজ করবে, মোবিলাইজ করবে, এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে,
তারা তো পলাতক সব, কিংবা তারা জেলে, তাই না? এর বাইরে কিছু কিছু সাধারণ মানুষ আছে যারা কোনো কারো আশেপাশে নাই, হয়তো সফট আওয়ামী লীগার, তারা কিন্তু এলাকায় যে ব্যক্তিকে পছন্দ করে, ইট উইল বি অ্যাবসলিউটলি লোকাল, সেই লোকাল জায়গায় ভোট দিবে। সুতরাং আওয়ামী লীগের ভোট কে কাকে দিবে এটা নিয়ে আমাদের তো দুশ্চিন্তার কোনো কারণ নাই, তাই না? সো বুঝতে পারছি। এভরিথিং ইজ বয়েলিং ডাউন টু লোকাল পলিটিক্স। হ্যাঁ, এখন আপনারা আসলে পিয়ার নিয়ে কি করতে চাচ্ছেন? পিয়ার নিয়ে আপনারা কত আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের, প্রত্যেকটা মানুষের ভোট ম্যাটার্স। এই কারণে বাংলাদেশের মানুষের যেই রাজনৈতিক চিন্তা ভাবনা, তাদের প্রতিনিধিত্ব, এটার সবচেয়ে বেস্ট উপায়টা হলো এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এখন আমার সাথে আপনি একমত হবেন না, দ্যাট ইজ ফাইন। আমি আমার মতামত নিয়ে সবসময় যে বিজয়ী হব, আমার মতামত সবাই মেনে নিবে এটাও না, কিন্তু আমার মতামতটা তো আমাকে আপনার মানে প্রকাশ করা এবং এটার দাবি, মানে এটার না এটার কিন্তু দাবি দেওয়া নিয়ে না মানে কিন্তু আন্দোলন করা, এটা তো আমাকে স্পেসটা দিতে হবে, তাই না? না কিন্তু নকিব ভাই, ধরেন আমি তো আমার প্রতিনিধি নির্বাচনের অধিকার রাখি, কাকে আমি নির্বাচন করছি। তো আমি পিয়ারে গেলে তো আমি আবার সেই অধিকারটা পাচ্ছি না না কিন্তু। না, এই জায়গাটাতেই মিসকনসেপশন আছে। মিসকনসেপশনটা হলো যে উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে তো সবাই সম্মত ছিল। না, সবাই আপনারা এখনো হঠাৎ কিন্তু করে বিএনপি সম্মত না। আবার হঠাৎ না, বিএনপিও শেষ মুহূর্তে নিমরাজি ছিল বোধহয়। আপনারা নিমরাজি, এখন আবার এটা এখন আমরা উভয় শুনেছি পক্ষেই নিমরাজি, কিন্তু বিএনপি যদি উচ্চকক্ষে রাজি হয়, দ্যাট ক্যান বি এ প্রোগ্রেস, এবং তখন দেখা যাক কি হয়। কিন্তু আমি যেটা বলছি যে যুক্তিটা দেওয়া হয় যে আপনি দল নির্বাচন করবে, মানে মানুষের কোনো ভোট থাকবে না, পিআর সিস্টেম কিন্তু এক এক জায়গায় এক এক রকম। দেয়ার আর মেনি ফর্মুলাস, টার্কিশ ফর্মুলা আছে, তারপরে নিউজিল্যান্ডের ফর্মুলা আছে। সো বেসিক্যালি মানুষের ভোট কিন্তু ম্যাটার করে, এবং একটা থ্রেশহোল্ড আপনার থাকবে। 300 আসনে প্রার্থী কারা হবে, রাজনৈতিক দলগুলোকে বলে দিতে হবে যে এই আসনে এই প্রার্থী, এবং সেই আসনগুলোতে একটা মিনিমাম ভোট না পেলে পরে তার র্যাঙ্কিং যতই হায়ার হোক না কেন, তিনি সংসদ সদস্য হতে পারবেন না। সো এই অনেকগুলা ব্যাপার আছে। সো জনগণের প্রতিনিধিত্ব, জনগণের কাছে আসা, এবং এই মেকানিজমটা ইট ক্যান বি টকড অ্যাবাউট। এবং আমি যেটা বলছি যে ইটস নট রিটেন অন দ্য ওয়াল। আপনার কথাবার্তা শুরু হতে পারে জামাতের এই দাবির, মানে বিষয়টা এরকম না যে পিআর সিস্টেমে নির্বাচন না হলে জামাত নির্বাচন বয়কট করবে। বিষয়টা এরকম না, জামাত একটা দাবি দাওয়া করছে, এবং এই দাবির মাধ্যমে একটা মিডল গ্রাউন্ড হবে, এবং সবার সম্মতিতে, সমঝোতার ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচন পিছানোর কোনো সুযোগ নাই, কারণ এই নির্বাচন সময় মতো হওয়া, লেভেল প্লেইং ফিল্ড হওয়া কিন্তু জামাতের 2 নাম্বার দাবি। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে। সুতরাং কেউ যদি বলে যে নির্বাচন পেছানোর একটা মানে ষড়যন্ত্র করছে জামাত, এটার কোনো ভিত্তি নেই। কারণ জামাতের 12 তারিখের মধ্যে নির্বাচন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করাটাও একটা দাবি। এবং নোবডি ইজ মোর ইলেকশন রেডি দ্যান জামাত। জামাতের কিন্তু 300 আসনে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, তাই না? তারা কাজ করছে। বিএনপি কিন্তু এখনো 100 আসনেও প্রার্থী বলতে পারে নাই। সুতরাং জামাত ইজ ইলেকশন রেডি। আজকেই যদি ইলেকশনের তফসিল ঘোষণা করা হয়, জামাত কিন্তু আগামীকালকেই 300 আসনের প্রার্থী ঘোষণা দিয়ে দিতে পারবে। এটা কিন্তু অন্য কোনো দল পারবে না। সুতরাং এই জায়গাগুলোকে সামনে হ্যাঁ, রাখতে হবে। জামাত জামাতের এই জামাত দাবির সাথে আমরা টোটালি মানে অ্যাওয়্যার যে সবাই এটার এই মতামত মেনে নেবে না। ফাইন, মানুষ যদি এটা না চায়, স্টিল আই ক্যান পারসিউ ইট, রাইট? আমি এটা মানে আই ক্যান টক অ্যাবাউট ইট, এবং যখন মানুষকে আমরা বুঝাতে চেষ্টা করব, যখন অধিকাংশ মানুষ এটা মেনে নেবে, পিআর বাংলাদেশের জন্য ইমপ্লিমেন্টেড হবে, তা না হলে হবে না। এটা মানে ইটস নট মাই ওয়ে অর হাইওয়ে। আমি আপনার সাথে একমত যে জামাত অত্যন্ত সুসংগঠিত একটা দল। আপনারা সবসময় প্রস্তুত। 300 আসনে প্রার্থী চাইলে আপনারা আজকেও ঘোষণা দিয়ে দিতে পারেন। এবং ঘোষণা তো দেওয়া হয়েছে, আমরা এবং জানুয়ারি মাসে দিয়েছি। যেমন আপনারা ধরেন খুব কায়দা করে কিন্তু 5ই আগস্টের পরে প্রশাসন, পুলিশ সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় আপনাদের দখল নিয়ে নিচ্ছেন। আপনাদের লোক এটা ঠিক না ভাই। সব জায়গায় আপনাদের আধিপত্য। কিন্তু এগুলো নিয়ে কেউ কিছু বলেও না, কেউ টেরও পায় না। কিন্তু মূলত আপনাদের লোক দলীয় আপনারা পদ, সব জায়গায় বসিয়ে দিয়েছেন কিন্তু। অ্যাটর্নি জেনারেল কে? ওই ২-১ পদ আরকি। ২-১ তিনি পদ হয়তো সরকারি, এখন বিএনপির ইয়াতে বিএনপি আছে। মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন আসাদ সাহেব, তাই না? কিন্তু এখন ধরেন জামাতের কোন পদাধিকারী, কোন ব্যক্তি কি কোন প্রতিষ্ঠানে আছে বলেন? কিন্তু ধরেন এখন আপনি সবাইকে গুপ্ত আদালতের শিবির প্রতি বলে দেন যদি, তাহলে মুশকিল। আদালতের প্রতি মানুষের যে দৃষ্টি, তাতে এখনো অ্যাটর্নি জেনারেল খুব বেশি সুবিধা নিতে পারবে বলে মনে হয় না। তো যাই হোক, এটা আপনাদের প্রশংসা করছি ভাই। আপনাদের ইয়ে করি নাই। আপনাদের দক্ষতা। তো আমি খুব সংক্ষেপে ২ টো প্রশ্ন করব। আমি জানি আপনি ব্যস্ত। যেকোনো সময় টেলিফোন আসছে আপনার। তো এই যে ইউএনএ আপনারা আপনার নেতৃবৃন্দ আসার পরে যে অ্যাটাকটা হলো, এবং পরবর্তীতে আমরা অনুসন্ধান করে দেখলাম যে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া, ছাত্রলীগ, যুবলীগের সবাই বহাল তবিয়তে আমাদের এই জাতিসংঘ মিশনে বসে আছে।
আমাদের ওয়াশিংটনে যে দূতাবাস সেখানে বসে আছে, আমাদের কনসুলেটেও এখনো একটা বড় অংশ আওয়ামী লীগের নিয়োগ পাওয়া মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন নানা রকম ভাবে। তো ফরেন যে উপদেষ্টা ইন্টারিম তৌহিদ সাহেব, উনি আপনাদের সাথেই আছেন। কি মানে সরকারের ভাষ্য কি? আপনারা কি জানতে চেয়েছেন? তৌহিদ সাহেবের কি ব্যাখ্যা কি? আমি এখন পর্যন্ত কোনো পদক্ষেপের কোনো আভাস পাইনি। কি বিষয়টা কিভাবে দেখছি? ডক্টর ইউনূসের প্রতিক্রিয়া কি? ইনফ্যাক্ট ডক্টর ইউনূসের কোনো প্রতিক্রিয়াও আমি এখনো পাইনি। কি মনে করেন আপনি? না, ডেফিনেটলি এটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা এবং এটা অনভিপ্রেত। এবং আমাদের সম্মানিত নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সাহেব সাথে সাথেই যে রিয়াকশন দিয়েছেন, তিনি বলেছেন যে যারা হামলা করেছে তারাই নিন্দনীয়, যাদের উপরে হামলা করা হয়েছে তারা হলো প্রশংসনীয়, কারণ তারা ধৈর্য সহকারে রেজিলিয়েন্স দেখিয়েছেন। সো এখানে একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ যদি তাকে কটূক্তি করে, যে কটূক্তি করছে এটা একটা সভ্য সমাজ, সভ্য দেশ। এখানে এ ধরনের অসভ্যতা যারা করবে তারা তাদের সত্যিকারের পরিচয় দিচ্ছে যে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ যে একটা ফ্যাসিস্ট সংগঠন, এই ফ্যাসিজমের পরিচয় তারা এটা দিয়েছে। এটা হলো ডেফিনেটলি আওয়ামী লীগের ট্রু কালার তারা শো করছে। সো এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো যে এখানে ডেফিনেটলি কিছু মিসকমিউনিকেশন আছে এবং এটা কি পরিকল্পিত কিনা এটা তদন্ত হবে, এবং তদন্ত হওয়ার আগে আমি এ বিষয়ে আমার ব্যক্তিগত মতামত আছে, এটা আপনি জানেন, কিন্তু আমি পাবলিকলি আমার ব্যক্তিগত যেই অনুভূতি এটা আমি বলছি না। তদন্তের মাধ্যমে যেটা প্রকাশিত হবে আমি তার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার ব্যক্তিগত মতামতটাকে আমি একটু সাপ্রেস করছি। কিন্তু আমি ডেফিনেটলি দেখেছি খুব কাছ থেকে যে কি পরিমাণ অসহযোগিতা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং দূতাবাসের সমন্বয়হীনতার মাধ্যমে। এবং আমি বলতে পারি যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের যতগুলা ইন্টারাকশন হয়েছে তিনি খুবই সংক্ষুব্ধ এই বিষয়টা নিয়ে, এবং তিনি এই বিষয় নিয়ে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন। সো আমরা অপেক্ষা করি যে তদন্তে কি আসে, কারণ এই বিষয়টা খুবই অনভিপ্রেত, খুবই অনভিপ্রেত, এবং এটা কোনো এক্সকিউজ নেই। তবে এখন ধরেন ক্ষুব্ধ হয়ে সংক্ষুব্ধ হয়ে তো লাভ নাই। আমরা ধরেন গত একটা বছর ধরে গলা ফাটাই ফেলতেছি প্রত্যেকটা বিষয় তুলে তুলে, মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো পরিস্থিতি। সব দেখিয়ে দেওয়ার পরেও তারা কোন এক মহব্বতের কারণে কিছুই পদক্ষেপ নেন নাই। এবং আপনি জানেন যে আপনি কতটুকু বলবেন জানি না, এই ইন্টারিম গভর্নমেন্ট তো আসলে অনেকে ফেলিয়ারের পথে আরকি। মুরুব্বি মুরুব্বি অধ্যুষিত মুরুব্বি শাসিত যে ইন্টারিম, এটা তো আপনি নিজেও বুঝতে পারছেন, যেহেতু আপনি জি জি অবশ্যই। সরকারি প্রতিনিধি দলে আছেন। আমি আপনাকে এই প্রসঙ্গে যেতে চাই না। তো দুটো বিষয় আমি একটু জানতে চাই। একটা হচ্ছে যে আহ, আহ, আপনার বাবা সহ ৬ জনকে জুডিশিয়াল কিলিং এর শিকার হতে হয়েছে। আমরা গত ১ বছরে আপনারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন বলে আমার জানা নাই। এই জায়গাটা কেন আপনারা সামনে আনেন নাই, বা এই ব্যাপারে আপনাদের মূল পরিকল্পনাটা কি? খুব সংক্ষেপে আমি আরেকটা প্রশ্ন। একেবারে আনিনি তা না, কারণ এগুলার মানে বিষয়গুলো হয়েছে কি যে বাংলাদেশের যে আইন, সেই বিদ্যমান আইনে কিছু করার অবকাশ নেই। সো উই হ্যাভ টু বি ক্রিয়েটিভ। কারণ বাংলাদেশের কাউকে যদি মানে মেইনলি আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের সম্মানিত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করতে পেরেছিলাম, কারণ তার ছোট্ট একটা জুডিশিয়াল রিকোর্স বাকি ছিল। তার যেই জুডিশিয়াল রিভিউটা, সেই রিভিউটা যদিও গভর্নমেন্ট ডিসমিস করে দিয়েছিল, কিন্তু ডিসমিস করেছিল ইন দ্য অ্যাবসেন্স অফ ডিফেন্স লয়ার। সো এই ছোট্ট একটা গ্রাউন্ডে আমরা কিছু সাবমিশনের চেষ্টা করেছি, কিন্তু ফাঁসি দিয়ে দেওয়ার পরে রিভিউ করা এই বিষয়টা নিয়ে, কারণ অনেক দেশে আমেরিকাতে মিসট্রায়ালের তদন্ত হয়, একটা আপনার জাস্টিস কি বলে এটাকে, বলে আপনার ট্রুথ কমিশন না কি যেন একটা কমিশন আছে, আমি এটার নামটা জানি না। তারা ইভেন ডেথ পেনাল্টির যারা একদম ডেথ পেনাল্টির জন্য ওয়েট করছে, এটাও আবার রিভিউ করে, বিচার হয়ে যাওয়ার পর, এক্সিকিউশন হয়ে যাওয়ার পরে রিভিউ করে। বাংলাদেশের এক্সিস্টিং সংবিধান কিন্তু এগুলো দেয় না। সো উই হ্যাভ টু বি ক্রিয়েটিভ। আমরা যেটা করতে পারি সেটা হলো যে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করতে পারি মিথ্যা সাক্ষ্যের জন্য, যারা ষড়যন্ত্র করে তদন্তের নামে মিথ্যা রিপোর্ট দিয়েছে তাদের বিরুদ্ধে। সো এই বিষয়গুলা, কারণ বিচারপতি যখন রায় দেয়, এটাকে যদিও এটা জুডিশিয়াল কিলিং, হত্যা, কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী
তারা ইমিউন, তাদেরকে এটার কারণে শাস্তি দেওয়ার বিধান নাই। কিন্তু এখানেও কিছু বিষয় আছে যে ষড়যন্ত্রের একটা ব্যাপার থাকে, কনস্পিরেসি একটা মামলা আছে, যে তারা যদি কনস্পিরেসি করে কাউকে হত্যা করার জন্য এবং এই কনস্পিরেসির সাথে শেখ হাসিনা সহ বিচারপতিদের যদি কোলিশন থাকে তখন মামলা করার সুযোগ থাকে। সো এটা নিয়ে আমরা এক্সপ্লোর করছি, কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ, হ্যাঁ স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমাদের প্রথম স্টেপটা ছিল যে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করা, যেটার জন্য সময় লেগেছে এবং এটাতেও সরকারের বিভিন্ন পর্যায় থেকে অসহযোগিতা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে যার কথা বলছিলাম তিনি তার পদাধিকার কিন্তু তিনি ব্যবহার করেছিলেন, যার কারণে 1 বছর লেগেছে এটিএম আজহারুল ইসলামের মুক্ত হতে। সো এবং ওই সেই মুক্তির যে রায়টা প্রধান বিচারপতি দিয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে এটা হলো মিসক্যারেজ অফ জাস্টিস, এই কথাটা কিন্তু তিনি বলেছেন। সো এটাকে সামনে নিয়ে আমরা আগাচ্ছি এবং ইনশাল্লাহ আপনারা সামনে দেখতে পাবেন যে এই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। না, কিছু বিষয় ধরেন স্কাইপ কেলেঙ্কারি যেটি আমার দেশে ধারাবাহিকভাবে এসেছিল এবং আরো অনেক বক্তব্যে ঘটনায় এটা জুডিশিয়াল কিলিং হিসেবে চিহ্নিত হয়েছে। তবে এটার একটা সমাধান চাই কেন, যেন আগামী 100 বছর পরেও বা 50 বছর পরেও বা আগামী দিনগুলোতে যেন এই জাতীয় জুডিশিয়াল কিলিং বা জুডিশিয়ারিকে যেন কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেটি ইম্পর্টেন্ট। তো আমরা আবারও আহ্বান জানাবো, যেহেতু আপনি এই ডক্টর ইউনূসের এই প্রতিনিধি দলে আছেন, আপনাদের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির সাহেব আছেন, ডাক্তার বিএনপির মহাসচিব আছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন, তো গুরুত্বপূর্ণ লোকেরা সবাই আছেন। নতুন দল এনসিপির সদস্য সচিব আছেন, তাসনিম যারা আরেক নেত্রী আছেন। তো আপনারা বসে যদি একটু কথা বলতে পারতেন নিরিবিলি পরিবেশে, এটা আমাদের জন্য ভালো হতো। ধরেন একটা সমঝোতার একটা পরিবেশ তৈরি হতে পারতো, একটু ধরেন বাংলাদেশের মাটির থেকে অনেক দূরে নিরিবিলি একটু রিল্যাক্স হইতে, যেখানে বাংলাদেশে টেলিফোন ঘন ঘন ঢুকতেছে না, দর্শনার্থীদের ভিড় কম, সেই জায়গাটা থেকে আর কি। তো ভিড় আরো বেশি ভাই, সেটা আমি জানি অবশ্যই গ্র্যান্ড হায়াতের অবস্থা। তো আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা আমি আর লম্বা করতে চাই না, অনেক সময় এত সময় কথা বলার কথা ছিল না আপনার সাথে। তো কেউ কেউ মনে করছেন যে ডাকসু এবং জাকসুর পরে জামাতে ইসলামী ওভার কনফিডেন্সে ভুগছে, যে ডাকসুতে বা জাকসুতে যেভাবে আমরা বিজয় পেয়েছি, জাতীয় নির্বাচনেও বোধহয় আমরা এমন একটা কিছু একটা করে ফেলতে পারবো। রাজনৈতিক বাস্তবতাকে তাই বলে জনাব নাকিবুর রহমান? না, আমি তো ওভার কনফিডেন্স দেখি না ভাই। আপনি অনেকে মনে করছেন আর কি যে জামাত যেভাবে মানে জামাত যেভাবে এখন ডিল করছে বা যেসব বক্তব্য বা যা কিছু, তাতে মনে হচ্ছে যেন অনেকেই মনে করছেন, আমি মনে করছি না। না, আমি এটা মনে করি না কনক ভাই, কারণ ডেফিনেটলি জাকসু নির্বাচন একটা ছাত্রদের প্রতিনিধিত্ব নির্বাচনের বিষয়, জাকসু নির্বাচনও সেটা। সো এটাতে মানে আমাদের ডেফিনেটলি উই ফিল গুড, এটা দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং কিছু কিছু মানুষ যারা আমাদেরকে খুব বেশি আন্ডার এস্টিমেট করতেন, মনে করতেন যে আমরা নারী বান্ধব না, আমরা আমাদের ব্যাপারে একটা স্টিগমা ছিল যে এরা হুজুর মানুষ, খুব একটা কোয়ালিফাইড লোক না। সো কিছু স্টিগমা কেটে গিয়েছে। সো এই ব্যাপারে কিছু বিএনপির সমর্থকরা প্যানিকড, কারণ ডেফিনেটলি ছাত্রদল কুড হ্যাভ পারফর্মড বেটার। সাধারণ মানুষের মধ্যে তারা মনে করে যে যে পরিমাণ জনপ্রিয়তা তাদের আছে, সত্যিকার অর্থে হয়তো তাদের জনপ্রিয়তা সেই পরিমাণ নেই। সো মানে ইটস এ রিয়ালিটি চেক ফর সাম পিপল, এবং বিএনপির যারা রাজনীতি করে তাদের জন্য এটা একটা মানে লেসন হতে পারে যে ডেফিনেটলি তারা বলতে চায় যে তারা প্রিপেয়ার্ড ছিল না। জাতীয় নির্বাচনের জন্য কি বিএনপি প্রিপেয়ার্ড? সো তো মানে আনপ্রিপেয়ার্ড অবস্থায় যদি আপনি সিম্পলি, আমি এটা এইভাবে এক্সাম্পল দেই যে ছোটবেলায় আমাদেরকে বাবা মা সন্ধ্যা হইলে পড়তে বসাইতো, হোমওয়ার্ক করাইতো, সারা বছর পড়তাম, তারপরে হয়তো পরীক্ষায় ভালো করতাম না। কিন্তু কিছু কিছু ছাত্র কিন্তু সারা বছর দুষ্টামি করে বেড়ায়, পরীক্ষার আগের দিন পড়ে খুব ভালো করে ফেলে। কিন্তু আপনি কিন্তু প্রত্যেকবার এটা পারবেন না। অ্যাট সাম পয়েন্ট আপনি ইট উইল ক্যাচ আপ, মানে আপনি অল্প পড়ছেন ওই জিনিস, মানে তার মানে আপনার নলেজটা কমপ্লিট হয় নাই, আপনার ওই পড়ার প্রস্তুতি কমন না পড়লে আপনি হেরে যাবেন। তো বিষয়টা হলো এটা যে আপনি ওভার কনফিডেন্স, তো আপনাকে, আমরা যদি ওভার কনফিডেন্ট হয়ে যাই তাহলে তো এটা আমাদের পতনের কারণ হয়ে যাবে। উই হ্যাভ টু বি হাম্বল, উই হ্যাভ টু টেক দ্য রিয়ালিটি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে বিএনপিকেও এটা আমি আমার ডেফিনেটলি আই রিয়েলি ওয়ান্ট টু সি বিএনপি প্রোগ্রেস, যে তারা যদি অপ্রস্তুত থাকে, এখনো জানে না তারা কে ক্যান্ডিডেট কোন এলাকায়, মানে প্রত্যেক ক্যান্ডিডেট এলাকায় কাজ না করে তারা মানে পীরের দরবারে
ঘুরে বেড়াচ্ছে, তাই না? সো আপনি যদি আবার ডাকসুর মতো বলেন যে 10 দিন আগে ক্যাম্পে প্রার্থী ঘোষণা করছি, এরা এত ভোট পাইছে, 5,000 ভোট পাইছে, এটাই তো অনেক। সো আপনাকে জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু একই কথা বলতে হবে, কারণ জাতীয় সংসদ নির্বাচনের সময় কিন্তু খুব বেশি নাই। আপনি 4 লাখ ভোটারের কাছে আপনার যেতে মিনিমাম 3 মাস সময় লাগে, মিনিমাম। আপনি যদি সত্যিকার অর্থে রিচ আউট করতে চান উইথ 10,000 15,000 অফ ইউর ভলান্টিয়ার্স। সো আপনার ভলান্টিয়ারকে কি কিছুই জানেন না, আপনি ইলেকশন করবেন, মনে করবেন যে মানুষের ঠেকা পড়ে গেছে, মানুষ আপনাকে ভোট দিবে। থিংস মাইট নট বি দ্যাট ওয়ে। সো এটাই, এখানে ওভার কনফিডেন্সের কিছু নাই। এটা মানুষ ভোট দিবে, মানুষ ভোট দিলে যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে, মানুষ যাকে ভোট দেবে না সে নির্বাচিত হবে না, এটাই রিয়ালিটি। যে আমিও আপনার সঙ্গে একমত যে ধরেন জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিরোধ বা পারস্পরিক ভুল বোঝাবুঝিতে যেন ফ্যাসিজম যেন ফিরে না আসে, অবশ্যই আমি একমত আপনার সাথে। পতিত হাসিনা বা তার সমর্থকরা যেন কোনো সুবিধা না নিতে পারে, আমাদের কনসার্ন ওইটাই। ব্যক্তিগতভাবে বাংলাদেশে কে রাষ্ট্র ক্ষমতায় আসলো জনগণের ভোটে, সেটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে। আর আপনি যেটি বলছিলেন এবারে ডাকসু নির্বাচনের প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে গঠনতন্ত্র, সেটি যদি আপনারা সংশোধন না করেন তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে কিন্তু না, এখানে আমি একটু আপনাকে বলি, জটিলতায় কিন্তু আপনারা পড়বেন, কারণ আপনাদের গঠনতন্ত্র অনুমোদন করেন না। আমি 1 মিনিট একটু যদি আপনি সময় দেন। যে জিনিসটা হলো যে আমার মানে ড্রয়িং রুম, আমি কি রঙের সোফা দিব, কি রকম বালিশ দিব, এটা যদি আরেকজন আমাকে বলে দেয়, মানে এটা 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 কিন্তু অনধিকার চর্চা। সো আমার সংগঠন আমি কিভাবে চালাবো এটা আমার বিষয়, কিন্তু বিষয়টা হলো যে এটা আপনাকে মনে রাখতে হবে যে আমাদের সংগঠনের যেই গঠনতন্ত্র, যেই আপনার কি বলা যায় যে মেকানিজম, যার মাধ্যমে আমরা অলমোস্ট ছেকে ছেকে মানুষ আনি, এরপরও দেখা যায় যে এত এত মানে ভ্যালিডেশন, এত মানে কি বলা যায় যে কঠিন, কি বলা যায়, ভেটিং এর পরেও দেখা যায় যে বেশ কিছু মানুষের মধ্যে নৈতিক অবক্ষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো আপনি যদি এটাকে আরো রিল্যাক্স করতে বলেন তখন কিন্তু এই প্রবলেমটা আরো বেশি হবে। হ্যাভিং সেইড দ্যাট, যে আমরা আমাদের মানুষদেরকে নিয়েই, আমাদের দলের যারা সদস্য, আমাদের দলের যারা লিডার, তাদেরকেই আমরা নিয়ে সমাজ গঠন করার চেষ্টা করছি, এটা তো না, সমাজ তো সবার জন্য। সো উই আর ব্রডেনিং আওয়ার হরাইজন। আমাদের দলের অবশ্যই একটা প্রভাব থাকবে, কিন্তু সাথে সাথে আমাদের ধরেন আমি যেটা বলছি যে আমাদের 10টা এজেন্ডা আছে, হ্যাঁ। তো আমাদের এই 10টা এজেন্ডার মধ্যে 7টা এজেন্ডার সাথে যারা একমত পোষণ করে, 3টার ব্যাপারে যারা অমত করে, আমরা কিন্তু তাদেরকেও অ্যাকোমোডেট করছি যে ঠিক আছে, আপনার এই 3টার ব্যাপারে সমস্যা আছে, আমরা এই 3টা নিয়ে এখন কথা বলবো না, আমরা 7টা নিয়েই কথা বলি। আরেকজন আরো আসলো, সে বললো যে না, আমার 6টা নিয়ে ওকে, আমি 4টা নিয়ে আপনাদের প্রবলেম, ওকে, লেটস ড্র এ কমন গ্রাউন্ড, আমরা 6টা নিয়ে সামনে আগাই। এভাবে কিন্তু আপনি আপনার মানে কোয়ালিশনটা ব্রডেন করেন, এবং এটার একটা আমরা চেষ্টা দেখেছি ডাকসুতে, এবং এটা আমরা কন্টিনিউ করব। আমরা সবাইকে নিয়ে চলবো, এবং দেশের উন্নতির জন্য যারা কন্ট্রিবিউট করতে চায়, তারা যদি আমাদের উপরে আস্থা রাখে, আমরা তাদেরকে কাজে লাগাতে চাই। এটাই কিন্তু আমাদের অ্যাপিল। আমাদের সবগুলা বিষয়ে আপনার একমত হতে হবে না। আমার গঠনতন্ত্রে 10টা বিষয় আছে, এই 10টা বিষয়ের মধ্যে আপনি যদি 6টা বিষয় নিয়ে একমত হন, আমরা আপনার সাথে কাজ করতে রাজি। কিন্তু সমস্যা আপনি যদি আমাকে বলেন যে গঠনতন্ত্র চেঞ্জ করে ওই 4টা বিষয় বাদ দাও, দ্যাটস প্রবলেমেটিক। না, আমি কিন্তু ধরেন গঠনতন্ত্রের ব্যাপারে খুব বেশি জানি না শিবিরে, যতটুকু আমাদের গঠনতন্ত্র উদ্দেশ্য লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কিন্তু এটা থেকে তো আমরা পিছু হব না। কিন্তু ধরেন আপনাদের ছাত্র শিবিরের সাবেক সভাপতি, বর্তমানে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ভাই আমার চ্যানেলে আসছিলেন সাক্ষাৎকারে, তিনি এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। মঞ্জু ভাই যদি খুব হাইলি সাকসেসফুল হতেন তাহলে মঞ্জু ভাইয়ের কথাগুলো আমরা মেনে নিতাম, কিন্তু মঞ্জু ভাইয়ের সাথে কি, কারণ ধরেন এই যে সাদিক না ভিপি কে তো ধরেন কদিন পরে বিশ্ববিদ্যালয়ে যে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী বা অন্যান্য উৎসব হবে, সেগুলো থাকতে হবে। তো এগুলো সেটা হলো যে থাকতে হবে না, অর্থাৎ অ্যাডজাস্ট করে নেওয়া আর কি। অর্থাৎ মুজিবুর রহমান মঞ্জু ভাই খুব মানে রাজনৈতিকভাবে খুব মানে শ্যালো একজন মানুষ, এবং খুব চিন্তা ভাবনা ওনার পরিষ্কার না, এবং উনি যদি মানে এতই কি বলা যায় যে মানে এতই ভালো বুঝতেন, এতই পলিটিক্যাল গেজ তার থাকতো, তাহলে তো এবি পার্টি ফ্লারিশ করতো। এবি পার্টির এখন মানে এবি পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলাইমান সাহেব, আপনারা দেখেছেন, সোলাইমান চৌধুরী সাবেক সচিব, উনি মানে বেসিক্যালি তৌবা করে জামাতে ফিরে এসেছেন, তাই না? এবি পার্টির অলমোস্ট 90% লোকজন এনসিপিতে চলে গেছে। এবি পার্টিতে এখন শুধু মঞ্জু ভাই এবং ফুয়াদ ছাড়া তো আর কেউ নাই।
সো 2 জন ব্যক্তি সর্বস্ব লোক, সো তার কথা সে কি বললো না বললো এটাতে কিছু আসে না। আপনি দেখেন গত পরশুদিন ক্যাম্পাসে প্রথম বহুদিন পরে একটা বেশ বড় ব্যান্ড শো হয়েছে, কনসার্ট হয়েছে, শিবির তো বাধা দেয় নাই। সো আপনি রবীন্দ্র জয়ন্তী করেন, নজরুল জয়ন্তী করেন, যা খুশি তাই করেন, আমার তো কোনো সমস্যা না। আমি হয়তো ওখানে ওইভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবো না। আমি কিন্তু বলছি না যে শিবির বাধা দিবে, আমি কিন্তু বলছি না যে শিবির এগুলো চাইবে না। আমি বলছি যে আপনাদের যে বিধিবদ্ধ যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে হয়তো আপনাদেরকে এখন এই যুগোপযোগী নিয়ম শিথিল করলে তো আমাদের যে কোয়ালিটি ওটা আমরা মেনটেন করতে পারবো না। আমাদের বিষয়টা হলো যে আমাদের নিয়ম শিথিল, আমাদের সদস্যদের জন্য নিয়ম আমরা আরো কঠোর করব, কারণ এর মাধ্যমেই আমরা এমন মানুষ তৈরি করব যারা কোনো লোভ লালসার দ্বারা আকৃষ্ট না হয়, তাই না, কম্প্রোমাইজ না করে। এটা অনেক লম্বা বিতর্কের বিষয় হয়ে যাবে। ওই জায়গাতেও আমাদের কম্প্রোমাইজ নেই, কিন্তু বিষয়টা হলো যে আমাদের সাথে কাজ করার জন্য আমাদের দলের সদস্য হওয়াটা তো নেসেসারি না। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমাদের কিছু কর্মসূচির সাথে যদি আপনি একমত হন, আমাদের সাথে আপনারা আসেন, আমরা আপনাকে কাজে লাগাবো, এটাই হলো আমাদের কথা। আপনার তো আমাদের জামাতের নেতা হওয়াটা জরুরি না, জামাতের সদস্য হওয়াটা জরুরি না। যারাই দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চাবেন আমরা তাদেরকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। না তো দেখা যাক কি দাঁড়ায়, জনগণই সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনাব নকিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। তবে আমি আবারও বলবো, আসেন আপনারা একটা সমঝোতায় বসেন, একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে যাক, কারণ নির্বাচনের বাকি আছে আর কয়দিন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস। তো এই 4 মাসের মধ্যে কোনো আভাস এখনো বুঝতে পারছি না। আমরা চাই না তৃতীয় পক্ষ সুবিধা নিক, আমরা চাই গণতান্ত্রিক ভাবে একটি নির্বাচিত সরকারের বাংলাদেশ পরিচালনা করুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আবার কথা বলবো। বিশেষ করে শিবিরের প্রসঙ্গটা নিয়ে আমি একটা ডিবেট করতে চাই যে আসলে সংস্কার প্রয়োজন কিনা বা কি হতে পারে। আমাদের জাস্ট আমি এটা শেষ করি যে সংস্কার আমরা কন্টিনিউয়াসলি করছি, কিন্তু উই উইল চেঞ্জ এভরিথিং এট আওয়ার টার্মস। আমাদেরকে মানে তৃতীয় পক্ষ বলে দেবে, মানে ওই যেটা বললাম যে আমার ঘর আমি কিভাবে সাজাবো এটা আমার সিদ্ধান্ত, এটা যদি অন্য কেউ বলে দেয় এটা কিন্তু অনধিকার চর্চা। না সেটা ঠিক আছে, পাশাপাশি ধরনের কোন ধরনের কন্ট্রাডিক্টরি কিছু আমরা চাই না আর কি। আমরা চাই অবশ্যই মানে देयर इज नो কন্ট্রাডিকশন। জি ওইটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। জনাব নকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমি দুঃখিত, আমার লাইট একটু সমস্যা করছে, আপনারা বুঝতেই পারছেন। তো দর্শক, আমরা এই আলোচনা এখানেই শেষ করবো। নিশ্চয়ই আপনি এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। ডক্টর ইউনূস যে উদ্দেশ্যেই আনেন, ওনার মাথায় যাই থাকুক, যে পরিকল্পনাই থাকুক, 3টি দলের গুরুত্বপূর্ণ 6 জন মানুষ একই হোটেলে আছেন। আমার মনে হয় যে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, দেশপ্রেম থাকে, নিশ্চয়ই তারা বসে তাদের মধ্যে যেই বিরোধ চলছে, তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি বা যে জায়গাগুলোয় রাজনীতি বলি বা কি বলবো, এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, সেটি তারা ঘুচিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং অবশ্যই এনসিপির প্রতি যে আক্রোশ আমরা দেখছি, এনসিপির যারা জুলাই বিপ্লবের অগ্রভাগে ছিলেন, মূল নেতৃত্বে ছিলেন, তাদের ঝুঁকিটা যে অনেক বেশি সেটি বোঝা যাচ্ছে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে সকল রাজনৈতিক দলের একটি ঐক্যমত্য অত্যন্ত জরুরি। না হলে ফ্যাসিবাদ যদি ফিরে আসে, তাহলে পরিণতি কিন্তু খুবই খারাপের দিকে যাবে। তো আমরা এই আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।